ঢাকায় এই মুহূর্তে একটা আলোচনা বেশ জোরালোভাবে শুরু হয়েছে যে এই সরকার কি নির্বাচিত নাকি অনির্বাচিত। বিশেষ করে বিএনপির দিক থেকে এই ধরনের একটা আলোচনা বা এই ধরনের একটা ট্যাগ দেওয়া হচ্ছে যে এই সরকার নির্বাচিত না বা কোনোভাবে এই সরকারকে নির্বাচিত বলা যায় না। অন্যদিকে কিছুদিন আগে এই সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার উনি বলছেন যে এই সরকারকে কোনোভাবেই অনির্বাচিত এই ধরনের কিছু বলা যায় না। তার কথার প্রেক্ষিতে তখন বিএনপি থেকে বলা হয়েছে যে এই সরকার অনির্বাচিত এবং এইটা বারবার সরকারকে তারা স্মরণ করায় দিবে। যাই হোক, এই নির্বাচিত নাকি অনির্বাচিত এই মানে এই এই আলোচনার ধারাবাহিকতায় এই মুহূর্তে ঢাকায় যে আলাপটা গুরুত্বপূর্ণ হয়ে যে আলাপটা জৈমা উঠছে সেটা হচ্ছে যে তাইলে নির্বাচন এই সরকার কবে দিবে, বা এই সরকার যদি অনির্বাচিত না হয়, মানে এই সরকার যদি ইন এ ওয়ে নির্বাচিত হয়, সেক্ষেত্রে এই সরকারের তো নির্বাচন দেওয়ার কোনো বাধ্যবাধকতা থাকে না। ফলে সেই ধরনের একটা উদ্বেগ থেকে বিএনপি গত বুধবার সরকারের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করছে। মিটিং করে তারা নির্বাচনের ডেডলাইন চাইছে বা এরকম কিছু। তো তারপরে বের হয়ে তারা সেখান থেকে বলছে যে সরকারের সঙ্গে মিটিং করে তারা সন্তুষ্ট হয় না, নির্বাচনের ব্যাপারে সরকারের আগ্রহ নাই বা এই ধরনের একটা কিছু তারা অনুভব করছে। যাই হোক, আমি এই ভিডিওতে বিএনপি এবং বিএনপির দিক থেকে সরকারের ব্যাপারে তাদের প্রতিক্রিয়া নির্বাচন সংক্রান্ত তা নিয়ে আলোচনা করব না। আমি একই দিনে গত বুধবারে অন্য একটা ঘটনাও ঘটছে, সেদিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হচ্ছে যে গত বুধবারে যখন বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলতেছিল যমুনায়, তখন অন্যদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলেকের সঙ্গে বৈঠক করছে এনসিপি, ছাত্রদের দল যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিছে। সেখান থেকে নিকোল চুলেকের সঙ্গে তাদের সেই আলোচনা বা বৈঠকের পরে তারা সেখানে বের হয়ে সাংবাদিকদেরকে ব্রিফ করছে। সেখানে দলের যে মেইন প্রধান নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা, তিনি ছিলেন, তার সঙ্গে আক্তার হোসেন ছিলেন, এছাড়া সামান্তা শারমিন উনি ছিলেন, আর আরেকজন ছিলেন ওনার নাম সম্ভবত তাসনিম জারা। তো এখন ওনারা ওইখান থেকে বের হয়ে নাহিদ ইসলাম ওইখানে বেশ কিছু কথা বলছেন যেগুলো আসলে খুবই নোটেবল এবং দৃষ্টি আকর্ষণ করার মতো। তো আমি বেসিক্যালি ভিডিওতে নাহিদ ইসলামের ওই আলাপগুলোকে একটু বোঝার চেষ্টা করব। তিনি এখানে বলছেন যে, আমি প্রথম আলো থেকে কোট করতেছি, তার বক্তব্য। তিনি বলছেন যে, আমরা এখানে রাষ্ট্রের মৌলিক সংস্কার, গুণগত পরিবর্তনের জন্য কাজ করছি। কোনো ধরনের মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সে নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না এবং সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। তিনি বলতেছেন, বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলা চলছে, সেই জায়গায় প্রশাসনকে নিশ্চুপ ভূমিকা পালন করতে দেখছি। সেই জায়গাগুলো আমরা বলেছি, নিকোল চুলিকের সঙ্গে এই আলাপগুলো তারা করছে। তিনি বলতেছেন, আমরা লক্ষ্য করছি প্রশাসন আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে। ভেরি ইম্পর্টেন্ট। অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় মাঠ প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি যদি এ ধরনের একটা প্রশাসন থাকে তাহলে নির্বাচন করা সম্ভব নয়। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে, আমরা আমাদের জায়গা থেকে ব্যাখ্যা করেছি আমাদের রাজনৈতিক দল কেন কোন পরিপ্রেক্ষিতে এগিয়ে যাচ্ছে, নিকোল চুলিকের সঙ্গে। সংস্কার বিষয়ে সংস্কার কমিশনে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি সেটি আমরা বলেছি। আমাদের যে তিনটি দাবি, বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন, তাদের তিনটা দাবি বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, সেটা আমরা সুস্পষ্টভাবে বলেছি। যাই হোক, মোটা দাগে এটা হচ্ছে নাহিদ ইসলামের বক্তব্য, যেটা নোট করার মতো। পত্রিকাগুলো অলরেডি সেটা শিরোনাম করছে, আমরাও সেটা নিয়ে আপনারাও সেটা জানেন। সেটা হচ্ছে যে এই সরকার
আমলে প্রশাসনগুলা বিএনপির পক্ষাবলম্বন করতেছে বা বিএনপির হয়ে কাজ করতেছে বা বিএনপিকে ফেভার দিতেছে, যার ফলে এই মুহূর্তে নির্বাচন করা সম্ভব না। একজন সাবেক উপদেষ্টা যিনি মাত্রই সরকারের থেকে পদত্যাগ কইরা মানে একটা রাজনৈতিক দলে ঢুকছেন বা দলের প্রধান হিসাবে কাজ করতেছেন, তার কাছ থেকে এই ধরনের কোনো বক্তব্য আসা সেটা মানে খুবই মানে দৃষ্টি আকর্ষণ করার মতো। সেই কারণেই আমি বিষয়টা এভাবে বলতেছি। যদি কেউ সরকারের ভিতরে থাকে, হ্যাঁ, সে তো সরকারকে অবশ্যই বলতে পারে না যে মানে এই সরকার বিএনপির পক্ষে কাজ করতেছে, কিন্তু উনি সরকার থেকে বের হয়েই সঙ্গে সঙ্গে যদি উনি বলেন যে এই সরকার বা এই সরকারের প্রশাসন মানে সরকারের অধীনে যে প্রশাসন, সেই প্রশাসন আসলে বিএনপিকে ফেভার দিচ্ছে, তখন সেটা মানে স্বাভাবিকভাবেই তার সময়ে যে তিনি যে সরকারে ছিলেন সেই সরকারে থাকা অবস্থাকে মানে মানে এক ধরনের মানে প্রশ্নের মুখে ফেলে। দুই তিনটা বিষয় এখানে মানে ছোটভাবে আলাপ করে আমি আসল আলোচনায় যাব। প্রথমত সেটা হচ্ছে যে উনি খেয়াল করছেন কিনা, উনি নিখিল চুলিকের সঙ্গে উনি যেটা বলছেন যে বিচার, এই সরকারের কাছে ওনারা বিচার চান, বিচার ছাড়া মানে যে তিনটা দাবি, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, সেই বিচারের দাবি যে ওনারা মানে সরকারের কাছে চাচ্ছেন, সেটা তো অন্যদিকে সরকার তো এই বিচারটা পুরোপুরি করতে পারবে কি না সেই ব্যাপারে সরকারের দিক থেকেও নানা ধরনের মানে সন্দেহ অলরেডি তৈরি হয়েছে। যে যেমন মানে ওনাদের যে মানে প্রেস সচিব বা প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম সাহেব, উনি কিন্তু অলরেডি বলছেন যে মানে হাসিনার বিচার বা আওয়ামী লীগের বিচার তারা আইসিসিতে বা আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ার জন্য মানে অলরেডি চিন্তা ভাবনা করতেছেন বা সেই প্রক্রিয়া শুরু করছেন তা, এবং অলরেডি এই ধরনের একটা বাস্তবতা মানে পরিষ্কার যে মানে দেশীয় যে আমাদের যে মানে আদালত বা আমাদের যে বিচার ব্যবস্থা, এটার মধ্যে আসলে হাসিনা বা আওয়ামী লীগের বিচার আদৌ সম্ভব কিনা। ফলে এই যখন বাস্তবতা, ফলে তখন আসলে মানে কেউ যদি বলে যে বিচার ছাড়া আসলে কিছুই হবে না, এখন আন্তর্জাতিক আদালতে যদি হাসিনার বিচারটা নিয়ে যাওয়া হয়, তাইলে হাসিনার বিচার কবে হবে তার তো মানে কোনো ইয়া নাই, মানে এই ধরনের একটা বিচার শেষে 20 বছরও লাগতে পারে, হ্যাঁ, মানে 10 বছরও লাগতে পারে, কারণ জিনিসটা তো একটা লেন্দি প্রসেস। হ্যাঁ, এখন নাহিদ ইসলামরা যদি বলে যে বিচার ছাড়া মানে বিচার বলতে আসলে কি, মানে বিচারের একটা মানে মানে কোন পর্যন্ত বিচার চায় তারা, সেটা যদি তারা স্পষ্ট না করে তাহলে আসলে এখানে কিছু বোঝা যায় না। যাই হোক, আমি আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে নাহিদ ইসলামরা মানে সরকারের কাছে সংস্কার দাবি করতেছে, কিন্তু সেই সরকারই যদি মানে সংস্কারের মানে প্রতিক্রিয়া হিসেবে মানে প্রক্রিয়া হিসেবে মানে যদি ধরি যে সরকার প্রশাসন বা এই জাতীয় প্রশাসন বলেন বা নির্বাচন কমিশন বলেন, এই ধরনের নানান সেক্টরে নানা ধরনের মানে কাজকর্ম শুরু করছে। এখন একদিকে তিনি বলতেছেন যে এই প্রশাসন মানে এই প্রশাসন সরকারের অধীনে থাকে, এই প্রশাসন বিএনপির পক্ষে কাজ করতেছে, অন্যদিকে আবার বলতেছেন যে এই সরকারের কাছেই তাদের সংস্কারের দাবি, মানে সরকারই তাদের সংস্কার করে দেবে। যদি সরকারই সংস্কার করে তাহলে প্রশাসন কি সরকারের অধীনে আছে, মানে সরকারের প্রশাসন যদি বিএনপির পক্ষে কাজ করে তাহলে সরকার সংস্কার কি বিএনপির ফেভারে করবে নাকি, মানে জিনিসটা কিন্তু আসলে মানে মানে একটা অদ্ভুত পরস্পর বিরোধিতার মতো কাজ করে। যাই হোক, এই ধরনের একটা পরস্পর বিরোধী অবস্থান ওনার বক্তব্যে আছে। তবে আমি এখানে বেসিক্যালি 3টা পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করতে চাই, মানে ছোটভাবে উল্লেখ করতে চাই। নাম্বার 1 সেটা হচ্ছে যে মানে নাহিদ ইসলাম উনি তো সাবেক উপদেষ্টা, মানে উনি অলরেডি সরকারের সঙ্গে ছিলেন, এবং উনি যখন মানে এই সরকারের থেকে যখন আলাপটা উঠছিল যে মানে এই সরকারের যে কোনো একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা সরকার থেকে বের হয়ে দলের বা এনসিপির হাল ধরবেন বা এনসিপির প্রধান হিসেবে বা এনসিপির মধ্যে যুক্ত হবেন, তো তখন তারপরে নাহিদ ইসলাম সেখান থেকে মানে পদত্যাগ করলেন সরকার থেকে, তারপরে এনসিপিতে ঢুকলেন। খেয়াল করার বিষয় হলো অলরেডি নাহিদ ইসলাম এটা থেকে বের হয়েছেন, কিন্তু তারা জানেন যে এখানে আরো 2জন উপদেষ্টা আছেন, যে একজন হচ্ছে মাহফুজ আলম আর একজন হচ্ছে আসিফ মাহমুদ। এই যে 2জন ছাত্র উপদেষ্টা ওনারা এখনো কিন্তু সরকারে আছেন।
এবং আমরা জানি যে সরকারের কাজকর্ম আরও আগাইয়া, হ্যাঁ, এবং এনসিপি যখন আরও গঠিত হবে তখন তারা সেখান থেকে বাইরে হয়ে এখানে মানে ঢুকবেন। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতার মধ্যে নাহিদ ইসলামের পদত্যাগ সহ এবং এই দুইজন যে সরকারের মধ্যে আছে তারা পদত্যাগ করবেন এই তথ্য সহ এটা জানার মধ্যে দিয়া এটা কিন্তু পরিষ্কার যে সরকারের ভিতরে এনসিপির পক্ষে একদম খুবই জোরালো একটা পজিশন আছে। মানে সরকারের মধ্যেই এমন কিছু মানুষ আছে মন্ত্রী পর্যায়ে যারা আসলে এনসিপি দলটা গঠনের পক্ষে কাজ করতেছে, বা যখন দলের মানে গঠন শেষ হবে তখন বা যখন সরকারের মধ্যে থাইকা তারা এই দলকে একটা পর্যায়ে দেখতে পাবে যে এই দল এখন প্রস্তুত, তখন তারা পদত্যাগ করে মানে দলের মধ্যে ঢুকে যাবে। তাইলে কি দাঁড়ায়? তাইলে এটা দাঁড়ায় যে মানে এই সরকার খুব ক্লিয়ারলি এমন একটা দলকে তৈরি করে দিচ্ছে, সেই দল সরকারের মধ্যে থেকে সে ওইটাকে যে কোনোভাবে মানে নানা ধরনের সরকারি যন্ত্র ইত্যাদি ব্যবহার করে সেই দলটাকে সে পাওয়ারফুল করে তুলতেছে। যদি এই বাস্তবতা হয় তাইলে তো এটা খুব ক্লিয়ার যে এটা একটা কিংস পার্টি। কিংস পার্টি সমস্যা কি? সমস্যা না। গণ অভ্যুত্থানের বাস্তবতায় সরকারের যে মানে বাস্তবতা তৈরি হয়েছে সেখান থেকে সরকার পরবর্তীতে দল মানে সরকার থেকে বাইরে একটা দল গঠন হবে, এগুলো আমি বাস্তবতা ধরে নিচ্ছি। কিন্তু এটা তো ক্লিয়ার যে এই বাস্তবতায় এই সরকার এনসিপির ফেভার করতেছে এবং এমনভাবে ফেভার করতেছে যেটা আসলে গণতান্ত্রিক বিচারে আপনি কখনো এটারে মানে বলতে পারবেন না যে মানে এটা মানে নিরপেক্ষতার বা জাতীয় কিছু, তাই না? ফলে সরকার যখন এই ধরনের একটা পজিশন নিছে তখন নাহিদ ইসলাম আসলে কিভাবে বলে যে মানে এই সরকার বা এই সরকারের অধীনে থাকা প্রশাসন বিএনপির পক্ষে কাজ করতেছে? হইতে পারে কিছু পুলিশ, কিছু বিএনপি মানে কি বলে কোনো একটা থানায় বিএনপি একটা বড় নেতা গেলে সেই থানার ওসি সাহেব বা এই ধরনের কেউ হয়তো তাকে সম্মান করবে, কিন্তু এই সরকার বিএনপির ফেভারে আছে এই ধরনের কথা আসলে বলা যায় না। যখন আমরা জানি যে এই সরকারের মধ্যে একজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করছেন এনসিপির জন্য এবং সরকারের তাতে কোনো অসুবিধা হয় নাই, আরও দুইজন আছেন তারাও পদত্যাগ করবেন এবং দলে জয়েন করবেন, অর্থাৎ তারা সরকারের মধ্যে থাকে দলটাকে গঠনের যত ধরনের কাজকর্ম দরকার সবই তারা করতেছেন। ফলে মানে নাহিদ ইসলাম যখন এই ধরনের কথা বলেন বা এই ধরনের আর্গুমেন্ট করেন তিনি আসলে খুব ক্লিয়ারলি একটা হটকারী বা একটা ফাচুকি একটা আর্গুমেন্ট করেন, এটা আমাদের মনে রাখা দরকার। এই কারণে যে মানে এই ধরনের আর্গুমেন্ট, হটকারী কথাবার্তা, এই ধরনের বাস্তবতা আসলে এক ধরনের যে মানে কর্তৃত্ববাদী, মানে আপনার সঙ্গে এমন একটা কথা তারা বইলা দিবে যে কথার আসলে কোনো কমপ্লিট মানে ইয়া নাই, মানে কোনো জবাবদিহিতা দরকার নাই, হ্যাঁ বইলা দিল বাস আমরা সেটা মাইনা নিলাম। তো এটা গণতান্ত্রিক বিচারে এটা মানে উচিত কাজ না। যাই হোক, 2 নম্বর বিষয় হইল যে এই যে নির্বাচনে যাব না, মানে নাহিদ ইসলামের বক্তব্য আমরা মানে উনি যেটা বলছেন যে মানে এমনকি এনসিপি নির্বাচন নাও যাইতে পারে। তো এই যে নির্বাচনে যাব না এইটা আসলে কার রাজনীতি? এই রাজনীতিটা হলো বিএনপির রাজনীতি। 2014 সালে এবং 2024 সালে 2 বার হাসিনার নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই। এই যে নির্বাচনে না যাওয়ার রাজনীতি, এই যে মানে এইটাই তো বিএনপির স্টেক। এবং মানে আপনারা যদি মানে মানে খেয়াল করেন যে এই 2টা নির্বাচনে যদি বিএনপি যাইতো তাইলে তো মানে খেলা শেষই হয়ে যেত। বিশেষ করে 2024 সালের নির্বাচনে 7 জানুয়ারির নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করতো তাইলে কি 24-এর জুলাই আন্দোলন হইতো? কোনো কারণ ছিল না। আমরা বিএনপিকে বা খালেদা জিয়াকে নানাভাবে সমালোচনা করতে পারি, তারেক রহমান ইত্যাদি নানান লোককে সমালোচনা করতে পারি, কিন্তু বিএনপির হাসিনার আমলে নির্বাচনে না যাওয়ার যেই মানে রাজনীতির গ্রেট রাজনীতি ছিল এবং অনেক সুদূর প্রসারী রাজনীতি ছিল। ফলে এখানে যখন নাহিদ ইসলামরা বিএনপির এই রাজনীতিকে বা বিএনপির এই ধরনের একটা পজিশনকে বা রেটরিক্যাল রাজনৈতিক পজিশনকে যখন নিয়ে উনি যখন এটাকে উল্টা বিএনপিকে বধ করার কাজে ব্যবহার করেন তখন এটা আসলে মানে রাজনৈতিকভাবে এক ধরনের শিষ্টাচারে আঘাত লাগে। মানে এইটা নাহিদ ইসলামরা কতটা বুঝতে পারেন আমি জানি না, তবে এইটা আসলে ভাবার মতো বিষয়। 3 নম্বর বিষয় হইল যে আজকে মানে এই পহেলা বৈশাখের 4-5 দিন হইল, মানে ঘটনাটা যদি পহেলা বৈশাখের মানে বিবেচনায় দেখেন, কারণ বুধবার তো আরও 2 দিন আগের কথা। তো
পহেলা বৈশাখের দিনে মানে অর্থাৎ 14 তারিখে একটা মানে মগবাজারে এনসিপির একটা ছিল মানে অনুষ্ঠান ছিল, আপনারা ভিডিও দেখছেন। সেখানে এনসিপির প্রধান দুই নেতা আক্তার হোসেন এবং নাহিদ ইসলাম, তো এই দুইজন কিন্তু সেখানে ছিলেন, মানে প্রধান দুইজন লোক মগবাজারে পহেলা বৈশাখের এনসিপির অনুষ্ঠানে ছিলেন। আপনারা সেই ভিডিও দেখে থাকতে পারেন যে মানে সেখানে স্টেজে ওনারা দাঁড়ায় আছেন, কিন্তু স্টেজের সামনে 30-40 জন মানুষও নাই। এখন কথা হচ্ছে যে মানে এনসিপির তাইলে সমর্থক কারা? এনসিপির সমর্থক কি মানে রাস্তায় মানে ভোটের রাজনীতিতে যদি আপনি দেখেন যেখানে মানুষ জড়ো হবে, সেই রাজনীতি কি আদৌ তাইলে মানে এনসিপির পজিশন সেখানে আছে? এইটা একটা সন্দেহের বিষয়। বিশেষ করে ভিডিওটা যখন মানে মানে অন্তত আমার সামনে আসলো, আমি খুবই অবাক হয়েছি। কারণ মানে ফেসবুকের বাস্তবতা বা সোশ্যাল মিডিয়ার বাস্তবতা দিয়ে তো ভোটের বাস্তবতা তৈরি করা যায় না। যদি আপনি বিচার করেন যে এই অবস্থায় যদি ধরেন পয়লা বৈশাখের এই অনুষ্ঠান বিএনপি করতো, মগবাজারেই করতো, বা ধরেন তাইলে এই জায়গায় মানে 50 জন মানুষ নিশ্চয়ই হইতো না, আরও বেশি হইতো। ফলে এখন প্রশ্ন হচ্ছে যে মানে এনসিপির তাইলে এইসব কথাবার্তা, ফাচুকি কথাবার্তা তাইলে কেন? মানে তার মানে কি তারা দলের মধ্যে এমন কোনো মানে গণমানুষের মধ্যে বা মাস মোবিলাইজেশনের ক্ষেত্রে তারা কি এমন কোনো কিছু তৈরি করতে পারে নাই যেখানে আসলে গণমানুষের সঙ্গে তাদের যোগাযোগ আছে, তারা কনফার্ম হইতে পারতেছে না, ফলে তারা নির্বাচনকে পিছায় নেওয়ার নানা ধরনের ফন্দি ফিকির বা নানা ধরনের মানে কথাবার্তা বলতেছে? তাইলে কথা হচ্ছে যেই দল 2024 জুলাই মাসে অর্থাৎ 8 মাস আগে মানে দল ছিল না, মানে যেই লোকগুলা মানে যেই নেতারা নাহিদ ইসলাম বলেন বা আক্তার বলেন বা অন্যান্যদের কথা বলেন, তারা তো হিউজ পপুলার ছিল। তাইলে 8 মাস পরে তাদের পপুলারিটি কই গেল? এখন এই যে মানে নানা ধরনের মানে বাস্তবতা তাদের সামনে হাজির হইতেছে, সেই বাস্তবতার দায় যদি তারা আমাদের উপর চাপায় দেয়, মানে আমরা যারা ভোটার বা নাগরিক আমাদের উপর যদি চাপায় দেয়, তাইলে তো মানে আমরা তো মনে হয় যে সেই কি বলে মানে জুলাইয়ের আগের বাস্তবতাই আমাদের মানে এক ধরনের মানে স্মরণ করতে হয়। তো যাই হোক, এই 3টা পয়েন্ট আমার মনে হইলো যে নাহিদ ইসলামের এই বক্তব্যকে কেন্দ্র করে আমাদের মনে রাখা দরকার। আমি পরবর্তীতে আরও মানে এই বিষয়ে আরও যদি দরকার পড়ে আলোচনা করব। তবে আজকে সৈয়দা রিজওয়ানা হাসানকে সম্ভবত সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করছিল, এবং তিনি যেটা বলছেন যে নির্বাচন কমিশনের সঙ্গে সেভাবে তো সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই, তবে যেটা হলো সরকার বলবে নির্বাচন কখন হবে সেই মোতাবেক তারা নিশ্চয়ই প্রস্তুতি নেবে। আর এনসিপির এটি রাজনৈতিক অবস্থা, মানে এনসিপি যে নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, এটা এনসিপির রাজনৈতিক অবস্থান। এটি নিয়ে আজকে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি। আমি মনে করি যে সৈয়দা রেজওয়ানা হাসান বা এই যে সরকার, বিশেষ করে মানে মন্ত্রী পরিষদ বা ক্যাবিনেট, ওনাদের এই বিষয়ে যথেষ্ট সিরিয়াস অবস্থান নেওয়ার আছে। যে মানে আপনি তো আসলে মানে চাইলেই মানে একটা দল, আপনার যে দলকে সাপোর্ট করতেছেন সেই দল নির্বাচন পিছাই দিবে, তো আপনারা তাইলে মানে মানে কেন মানে আপনারা মন্ত্রীরা বৈশা তাইলে কি করতেছেন? মানে আপনারা যে এই দলের পিছে পিছে আছেন নাকি আপনারা দেশের মানুষের জন্য কাজ করতেছেন? সেক্ষেত্রে এই নাহিদ ইসলামের বক্তব্য নিয়ে খুব জোরালো পজিশন নেওয়ার আছে এবং বলার আছে যে যা রেজওয়ানা হোসেনের এই বক্তব্যে কিন্তু ক্লিয়ার না। ওনারা আরও স্পষ্টভাবে বলা দরকার ছিল যে এনসিপির এই বক্তব্য সরকার সমর্থন করে না, কারণ আপনি তো মানে এনসিপির মুখপাত্র না, আপনি মানুষের মুখপাত্র, এবং এনসিপি নির্বাচন পিছায় দিবে সেই ব্যাপারে সরকারের পজিশন যে এনসিপির চেয়ে আলাদা, সেটা খুব জোরালোভাবে সরকারের পরিষ্কার করা উচিত। আশা করি সরকার সেটা করবে। আর যদি সরকার না করে সেক্ষেত্রে মানে সরকার আর এনসিপি এই যে মানে আমরা আলাদা করে দেখি, এই 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 যে আলাদা করে দেখার প্রয়োজনীয়তা বা দেখার সেটা আমরা মানে যারা মানে আলোচনা মানে মানে বিষয়গুলা নিয়ে ভাবি তাদের সামনে আর মানে ক্লিয়ার থাকবে না। আমরা ধরেই নিতে পারবো যে মানে এনসিপি যা, সৈয়দা রেজওয়ানা তা, ফরিদা আক্তারও তা, মুস্তফা সরোয়ার ফারুকিও তা। যাই হোক, তো আশা করি যে আমি আমার বিষয়গুলো ক্লিয়ার করতে পারলাম। থ্যাংক ইউ। আবার আলাপ করব পরবর্তীতে। ধন্যবাদ।